সে কি করেছে না করেছে সেটা নিয়ে এখন ভাইরা অনেক আলোচনা করতে পারবে। হয়তো তার জ্ঞান তার হাঁটুর সমানও না। 17 বছর যদি আমরা গু খেয়ে থাকি, আমাদের এখনো গু খাইতে হবে? এই ট্যাগিং এর রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না। আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে, আমরা ভালো করছি। তার আগেও বলেছি, কিন্তু ভাই সেটা তো আসলে এস্টাবলিশ হয়নি। সেই সাথে এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝুলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না। আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্টদের দালাল হয়ে যাব? তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল? এবং সেখানে কিন্তু আমাদের যে রিকশাওয়ালা ভাই, তার স্যালুটটা কিন্তু সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে একটা বড় রকম আলোড়নের জায়গা রেখেছে। সে কি করেছে না করেছে সেটা নিয়ে এখন ভাইরা অনেক আলোচনা করতে পারবে। হয়তো তার জ্ঞান তার হাঁটুর সমানও না, কিন্তু ওই সময় তার যে ভূমিকাটা, সেটা আমার মতো হাজার তরুণদেরকে ইন্সপায়ার্ড করেছে যে আমরা আসলে মাঠে যে এই আন্দোলনটার সাথে আরও বেশি সংযুক্ত থাকবো। 17 বছর ধরে যারা এরকম বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে মানে আটকে রাখার চেষ্টা করেছে, কালচারাল জায়গা থেকে মানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলেই জঙ্গি আখ্যা দিয়েছে, তাদের মধ্যে তো একরকম ক্ষোভ জন্ম নিয়েছে। মানে এটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। মানে তাদেরকে তো এরকম একটা কালচারের মধ্যে দিয়ে আমরা তাদেরকে বড় করেছি। আমরা তাদের কোনো রকম কথা শুনতাম না, তাদেরকে আমরা একদম মানে সমাজের আর একটা গোষ্ঠী বানিয়ে ফেলেছি। আমার এই সোসাইটিতে তো সবার বসবাস, সবাইকে তো আমার অ্যাড্রেস করেই চলতে হবে। এখানে কি তারা আমার সোসাইটিতে বসবাস করে না? শুধু পান্না ভাই, তুষার ভাই আর আমরা তিনজনের মতো মানুষই কি সোসাইটিতে বসবাস করবে? গ্রামের একজন যে হাল চাষ করে, যে কৃষক, সে তার কোনো মতামত নেই, তার কোনো অপিনিয়ন নেই? আমরাই সব কিছু ডিসিশন মেকিং করে ফেলবো? আমরাই বারবার সব কিছু মানে সমাজে যেটা রাইট ন্যায় সেটা আমরাই ডিসিশন নিয়ে ফেলবো যে এটাই এটা তো হয় না। এইভাবে তো একটা দেশ, একটা রাষ্ট্র কখনো চলতে পারে না। তুষার ভাই, একটু আসতে চাই, অতীতের মতো এখনো কি গণমাধ্যমে টুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে কিনা বা হচ্ছে? গণমাধ্যমে টুটি নানাভাবে চেপে ধরা হয়। আমার দুর্ভাগ্যের জায়গা কোথায় জানেন? আমি ভেবেছিলাম যে আমাদের তরুণ সমাজ অনেক যুক্তিশীল হবে। আমি আমার জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময়, এখন যদি হিসাব করি তাহলে বলতে হবে যে 2/3 সময় আজকের সাথে হিসাব করলে আমি স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, গিয়ে আমি বিতর্ক, বক্তৃতা, যুক্তি এগুলো শেখানোর চেষ্টা করেছি। আমাদের যে বিতর্ক সংগঠন, সেখানে মাদ্রাসার ক্লাব আমাদের সংগঠনে ছিল। ফলে এই কথা কেউ বলতে পারবে না যে আমরা ইনক্লুসিভ না। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ছিল, এখনো আছে। কিন্তু এত কিছু করার পরেও যখনই যুক্তিপূর্ণ কথা বলা হয় তখনই ট্যাগ করা হয়। আমি একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করেছে, হাঁটুর বয়স। আমি একটা টকশোতে গিয়েছিলাম। টকশোতে যিনি আমার বিরুদ্ধে কথা বলছেন, তিনি আমাকে বলেছেন যে আমি আপনার হাঁটুর বয়সী না। পরে যখন সে নিজে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তখন আমি বলেছি আমি তোমার কথার উত্তর দিতে পারতাম, কিন্তু তুমি তো আমার হাঁটুর বয়সী না। ওই জায়গাটা কেটেছে আমার কথাটুকু। কিন্তু সে যে 1 মিনিট আগেই আমাকে বলেছে যে আপনার সাথে আমি কি কথা বলবো, আমি তো আপনার হাঁটুর বয়সী, ওইটা রাখে নাই। ট্যাগ করার জন্য দে ইউজ ভিজুয়ালস, দে ইউজ এডিটেড স্টেটমেন্টস। আমারটা এডিট করে ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক মনোনয়ন প্রার্থী যখন উঠে, হয়তো সবাই স্যালুট দিয়েছিল, একজনেরটা গণমাধ্যমে এডিট করেছে, ওইটা অসুবিধাজনক। একটা প্রবাদ আছে, নিজের বেলায় আটি শুটি, আমার বেলায় দাঁত কপাটি। এইটাকে আমি বানিয়েছি হচ্ছে তুমি করলে ফাইন, আমি করলে আইন। তো আমাদেরটাকে কেটে 14 রকম করে আমাদেরকে দোষর বানানো হবে, ট্যাগিং করা হবে, কারণ যুক্তিতে পরাস্ত হচ্ছে। আসেন আমরা যুক্তিশীল সমাজ তৈরি করি। আমার যদি যুক্তি দেওয়ার মেধা থাকে, আপনারও আছে। আসেন আমরা দুইজন যুক্তি দেই, মানুষকে বেছে নিতে দেন কার যুক্তি ভালো, কার যুক্তি ভালো না। এইবার আসেন, লোকে যখন যুক্তিতে পরাজিত হয় তখন আমাকে কি বলে জানেন? তখন আমি বলে আপনি তো ডিবেটার, তো আপনি হামজার সাথে ফুটবল খেলবেন, তারপর আপনি হেরে গেলে বলবেন যে হামজা আপনি তো ফুটবলার, আপনারা গোল দিতে পারি নাই, তাই না? এবার আসেন, অযৌক্তিক কথাগুলা কোথায় যায়? আমি যে জায়গায় দাঁড়িয়ে 19 জুলাই 2024 বক্তৃতা দিয়েছি, সেই একই জায়গায় আমার ছবি লাগিয়ে বলা হয়েছে আমি দোষর। 19 তারিখ কোথায় ছিল আব্বারা? আব্বাই বললাম। 19 তারিখ কোথায় ছিল আম্মুরা? আমার থেকে এই 10 ফিট দূরে দাঁড়িয়ে লাঠি হাতে
সশস্ত্র ব্যক্তিরা আমাদেরকে ভয় দেখিয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আমি বক্তৃতা দেওয়ার পর আজকের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে এসে বক্তৃতা দিয়েছেন। আমরা কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমরা আমাদের সন্তানদের বুকে গুলি চলছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের তরুণ প্রজন্মকে নির্যাতন করা হচ্ছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ছেলে মেয়েরা যাতে ভোট দিতে পারে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা কি এই জন্য দাঁড়িয়েছিলাম যে আমরাও আন্দোলনের অংশ, কিংবা আমরাও সেই গণতন্ত্র চাওয়ার পরে কেবলমাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে? এই ট্যাগিংয়ের রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না, আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে, আমরা ভালো করছি। ট্যাগ বদল হইলে কি রাজনীতির প্রসেসটা ঠিক হয়ে যায়? আমি আরেকটা কথা মনে করিয়ে দিই, 18 নির্বাচনের দিন রাত্রেবেলা আমি যেই টকশোর উপস্থাপক, আমার টকশোতে উপস্থিত হয়ে আনিস আলমগীর বলেছেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই নির্বাচন হয় নাই, এই নির্বাচনে কারচুপি হয়েছে। কয়টা গণমাধ্যম এটা করতে পেরেছিল? কয়টা গণমাধ্যমের সিও টকশোতে সোহাগকে প্রশ্ন করতে পেরেছিল যে হেলমেটওয়ালারা কারা? যখন আন্দোলন চলছে কোটার, কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল? ছবি তুলি নাই দেখে? ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে? সাথে ক্যামেরাম্যান নিয়ে যায় নাই? রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে? আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে? আমি খামচায় ধরা বিশ্বাস করি না। আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না। হাঁটু যদি খারাপ শব্দ হয়ে থাকে, তালব্য স্বরের পরে আকার দিয়ে, মা শব্দের পরে উকার দিয়ে, এগুলা কি শব্দ? এগুলা নেগেটিভ না পজিটিভ? এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি। যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই, একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও? হ্যাঁ, যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো। কেন বলবো? কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি, ভাষা শেখানোর চেষ্টা করেছি, তর্ক শেখানোর চেষ্টা করেছি। আমি নিজে খারাপ লোক হতে পারি, কিন্তু একটা খারাপ মানুষ, একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে। আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। আমি এখনো বলবো, বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতি একটা পতাকার জন্য, একটা স্বাধীনতার জন্য, নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতি এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝুলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে? এটা কোন বাংলাদেশ? আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই, কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই। এবং জীবনে আমি টকশোতে উত্তেজিত হই না, আজকে হলাম, এবং আমি ইচ্ছাকৃতভাবে হলাম। ধন্যবাদ আপনাকে। সাহেব মোস্তাফিজ, একটু আসতে চাই যে ট্যাগিং এর রাজনীতি থেকে আমরা কবে বের হতে পারবো? আসলে এটা তো আসলে আমাদের একটা কালচারাল জায়গা তৈরি হয়ে গেছে, এবং ট্যাগিং এর রাজনীতি না, ধরেন সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে। ধরেন আমি যেটা, সেটা আমাকে বললে সেটা খারাপ লাগতেই পারে, এটা ট্যাগ সবসময় যে ট্যাগ তা কিন্তু না। তো সেই জায়গা থেকে ট্যাগিং এর জায়গাটা আসলে আমার মনে হয় যে জনগণ এখানে বিচার করাটার জায়গা রাখবে। যে কারণ আওয়ামী লীগ সময় তো আসলে জনগণের আদালতে, জনগণের সময়, আমি বলি আওয়ামী লীগের সময় তো আসলে এরকম অনেক ট্যাগ অনেককে দেওয়া হতো, জনগণ তো সব বিশ্বাস করতো না। তো আমি যদি আমার কর্মফলের জন্য রাইট থাকি, আমি যদি আমার কর্মফলের দ্বারা মানুষের পরিবর্তনের জন্যই চেষ্টা করে থাকি, আমাকে যদি আপনি চোরও ডাকেন, মানুষ তো সেটা বিশ্বাস করবে না। আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্ট দালাল হয়ে যাব? আপনি আমাকে ডাকাত বললে কি আমি ডাকাত হয়ে যাব? আবার আপনি আমাকে ভালো বললে কি আমি ভালো হয়ে যাব? তো এখানে তো ক্লিয়ার, এখানে খুব সুন্দরভাবে আমরা আমাদের ওপিনিয়নগুলো জানাচ্ছি। আমি হয়তো বা শেখ হাসিনার আইডিওলজি ধারণ করি, সে জায়গা থেকে সে জায়গাটা বলছে একজন, তো সেটা সে বলতেই পারে। তো এখন সেটা তার রাইট আছে, সেটা তো আমরা কেউ তো প্রশ্নবিদ্ধ করছি না। আমি একটু দুঃখই প্রকাশ করি, কারণ ওইটা আমার খুবই আবেগের জায়গা। আমি জীবনে কখনো এইভাবে আক্রান্ত হই নাই, ফলে যখন আমি মিথ্যা কিছুতে আক্রান্ত হই আমি আসলেই আহত বোধ করি। এবং আমি আসলে আমার সারা জীবন যাদের কাছে গিয়েছি আমি কখনো দল বেছে যাই নাই।
আমি কখনো চিন্তা করি না যে কে কোন দলের। ফলে যখন এইভাবে ট্যাগড হয় একজন মানুষ আহত হতে পারেন, এটা আসলে কারো কিছু আসে যায় না। এবং কেউ কি চোর বললে চোর হয়ে গেল? এখন তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল? তাহলে আপনি বিচার করছেন কিভাবে? সাক্ষ্য প্রমাণ লাগবে, প্রমাণ করতে হবে, তারপর তো প্রমাণবিহীনভাবে কারো কথা পছন্দ না হলেই কি তাকে আমি আক্রমণ করতে পারি এইভাবে যে সেটা ব্যক্তিগত আক্রমণ? আমি কথাটা টেনে নিয়েছি কেন? আমি আমেরিকাতে গিয়েছিলাম, ওদের যে এভিয়েশন মিউজিয়াম আছে সেটা দেখতে। সেখানে গিয়ে দেখলাম যে ভিয়েতকং গেরিলাদের যে জুতা এবং হোচিমিন সাহেবের যে জুতা সেটা ওখানে আছে। এবং সেখানে ব্যারন ফন রিক্টোফেনের একটা মূর্তি আছে, যিনি রেড ব্যারন। রেড ব্যারন কি একজন এইস পাইলট। তিনি কি করেছিলেন? তিনি মিত্রপক্ষের বিমান ভূপাতিত করেছিলেন, এবং একটা না, অনেকগুলি। তার একটা মূর্তি আছে। তা আমি জাদুঘরের কিউরেটরের সাথে দেখা করলাম, করে বললাম যে যারা তোমাদেরকে মেরেছে এবং যাদের কাছে তোমরা পরাজিত হয়েছ সেই ভিয়েতনামের জুতা রেখেছ। সে বলেছে যে সভ্যতার জায়গায় এটা, যে আমরা শত্রুরও যে জায়গাটাতে সে রেসপেক্ট পেতে পারে সেটাকে রেসপেক্ট করি। এবং এই জুতা রেখেছি এই জন্য, দেখানোর জন্য যে দেখো একটা কমিটেড ফোর্স কি করে এই জুতা পরে তোমাদেরকে হারাতে পারে। গাড়ির টায়ার আছে না, সেই টায়ার কেটে তৈরি করা জুতা। এরকম জুতা আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের বাংলাদেশেও তৈরি হতো, এখন আর লাগে না, আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এবং আমি ওই রিক্টোফেন, যাকে রেড ব্যারন বলে, তার মূর্তিটা এত সুন্দর, হ্যান্ডসাম একটা লোক। আমি বললাম যে এই মূর্তিটা তোমরা রেখেছো, এতগুলি পাইলট মেরেছে সে। বলে যে এটা তার দক্ষতা আছে। তুমি যদি একটা ফুটবল খেলায় কেউ গোল করলে তাকে স্মরণ করো, তাহলে এইরকম একজন পাইলট তাকে এভিয়েশন মিউজিয়ামে রাখতে হবে। এখন আমাকে বলেন যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত প্রতিটি জায়গায় আমাদের মুক্তিযুদ্ধের অংশ। ওইখানে কে বাস করেছেন, কে করেন নাই, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট। কি ঘটনা সেটাকে ঘিরে ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ। আপনি ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন, আপনি কখনোই একটা ভবনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন না। তাহলে তো ভারত অধিকার করেছিল মুঘলরা, সেজন্য তাজমহল ভেঙে ফেলা দরকার। এবং শাহজাহান রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে তাজমহল বানিয়েছিল, তাহলে তাজমহল গুঁড়া করা দরকার। এই ধরনের যুক্তি কারা দেয়? তারা দেয় যারা মনে করেন নিচে মন্দির আছে এই কথা বলে মসজিদ ভাঙতে যায়, আর আরেক দল লোক নিচে মসজিদ আছে বলে মন্দির ভাঙতে যায়। এই ধরনের যুক্তি তো তারা দিবে। আমরা কোন যুক্তি দিব? আমরা যুক্তি দিব এই দেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত সবকিছুকে আমরা স্মরণ করব, ভালো এবং মন্দ দুইটাই স্মরণ করব, এবং মন্দকেও আমাদের সামনে রাখবো যাতে মন্দকেও আমরা চিনতে পারি, ভালোকে আমরা চিনতে পারি। আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আপনি ইংল্যান্ডে যাবেন, আপনি ইংল্যান্ডে গেলে বেকার স্ট্রিটে যাবেন, সেখানে গেলে আপনি একটা বাড়ি পাবেন, এটা নাকি শার্লক হোমসের বাড়ি। শার্লক হোমস বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, একটা মিথ্যা, একটা ভুল চরিত্র, মানে ভুল চরিত্র বলবো না, একটা কাল্পনিক চরিত্র। কিন্তু তারপরেও শার্লক হোমসের বাড়ি আছে। কেন বলেন তো? কারণ ওই সাহিত্য তাদের সাহিত্যকর্মের অংশ। আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস, মরিয়ার্টি এবং ওয়াটসন, এটা তাদের সাহিত্যকর্মের অংশ, ইংরেজদের সাহিত্যের। মরিয়ার্টি কে? মরিয়ার্টি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন, যে শার্লক হোমসের সাথে লড়াই করতে করতে শার্লক হোমস এবং মরিয়ার্টি মারা যায়, কিন্তু ওইখানে মরিয়ার্টির একটা মূর্তি আছে ওই শার্লক হোমসের বাড়ির মধ্যে। ভাই, জুলাই সনদ স্বাক্ষর করে সভ্য হলাম, এটা প্রধান উপদেষ্টা যতই বলেন, সভ্যতা এইভাবে আসে না। সভ্যতা আসে যখন আমেরিকার মিউজিয়ামে হোচিমিনের জুতা থাকে, এবং ওই আমেরিকাতে আমাদের প্রধান উপদেষ্টা পড়াশোনা করেছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো। আমি একটা রিল দেখেছি, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অনেক অর্থ সংগ্রহ করেছিলেন। কার নাম দিয়ে অর্থ সংগ্রহ করেছিলেন? কার কথা বলেছিলেন? কেন অর্থ সংগ্রহ করেছিলেন? ওইখানে কার কথা বলেছিলেন যে কে নেতা আর কে নেতা না? আমরা ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে অপছন্দ করি। ইতিহাস লিখতে হবে ইতিহাসের মতো করে, ইতিহাসকে স্মরণ করতে হবে ইতিহাসের মতো করে। ইতিহাস হবে নৈর্ব্যক্তিক এবং নিরপেক্ষ। ইতিহাসে ভালো এবং মন্দ পাশাপাশি থাকবে। ইতিহাসে যদি লেখা থাকে যে হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছে, তাহলে ইতিহাসে ইনোলা গিয়ে লেখা থাকতে হবে, ইতিহাসে লিটল বয় লেখা থাকতে হবে, ইতিহাসে লেখা থাকতে হবে কে এই বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন। ইতিহাসে স্মরণ করতে হবে এই ঘটনাকে নিরপেক্ষভাবে। ইতিহাসে স্মরণ করতে হবে কামাল আতাতুর্ক যতই আতাতুর্ক হয়ে থাকেন, তিনি আর্মেনীয়দের হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই জন্য কামাল আতাতুর্ককে কালকে থেকে তুরস্কে ভেঙে চুরে সমান করে দিতে হবে না তার বাড়ি। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জি, একটু ছোট করে ইতিহাস যে স্মরণ করার কথা মানে তুষার ভাই বললেন, পান্না ভাইয়েরা বললেন, 17 বছর ধরে এই ইতিহাসটাকে যে সবার স্মরণ করা উচিত, সবার মাধ্যমে রাখা উচিত,
যার যেখানে যতটুকু ভূমিকা সেটা উচ্চারণ করা উচিত, বলা উচিত, এটা এস্টাবলিশ করা উচিত ছিল। এই সময় তারা বলছে, অবশ্যই এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু এই ইতিহাসটা 17 বছর আগেও বলেছি, তার আগেও বলেছি, কিন্তু ভাই সেটা তো আসলে এস্টাবলিশ হয়নি। না হইলে সেটা কাজ না, আমাদের দায়িত্ব না। আমরা তখনও বলেছি, এখনো বলছি, হয় নাই তো আমরা তখনও বলেছি, সেই জায়গা থেকে এই অ্যাকশনস গুলো যখন 17 বছর আসছে, কি বাংলাদেশের ইতিহাস? 17 বছরে যদি ভাই, সেই 17 বছর যদি আমরা গু খেয়ে থাকি, আমাদের এখনো গু খাইতে হবে? ভাই আপনি বুকে খান নাকি, আমার টাইমটা একটু বলতে দেন। সেটা হচ্ছে যে এই 17 বছর ধরে আমরা যতটুকু দেখেছি সেখানে এরকম বয়ান, এরকম জায়গাগুলো এস্টাবলিশও করতে পারেনি তারা। কিছু কিছু জায়গায় হ্যাঁ, তুষার ভাইয়ের মতো যারা সাংবাদিকরা যারা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথা বলেছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু বড় আকারে যে একটা পরিবর্তনের জায়গা ছিল ইতিহাসে, যেভাবে আওয়ামী লীগ নিজেদের একটা ন্যারেটিভ দিয়ে পুরো মুক্তিযুদ্ধ, পুরো ইতিহাসটা তাদের দখলে করে নিয়েছিল, সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু ভাঙতে পারেনি। বিএনপিকে পুরোপুরি একটা সময় আমাদের মনে হচ্ছিল যে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হচ্ছে যে আস্তে আস্তে মানে খুনি, তারপরে পাকিস্তানি দোসর এরকম কিন্তু বানিয়ে ফেলা হচ্ছিল। মানে যত মানে একটা টার্ন করে যেত, একটা টার্ন করে আমরা দেখতাম যে তাদেরকে একদম পুরো মুছে ফেলা হতো। তো এই ট্রেডিশনাল প্র্যাকটিস এই জায়গাগুলো তো মানে এই বুদ্ধিজীবী সিভিল সোসাইটি তারা থেকেও তো এই বয়ানগুলো উৎপাদন করতে পেরেছে। তার কিছু ফলাফল তো এখন আমাদেরকে দেখতে হবে বা ভোগ করতেই হবে। কিন্তু তারপরও আমরা মনে করি যে আমরা ইতিহাসে যার যেখানে যতটুকু ভূমিকা সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই, সেই জায়গাটা আমরা দিতে চাই।